সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায়। সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছি আপনাদের সঙ্গে। আজকের আমার নির্ধারিত বিষয় শুরুতে একটু জানিয়ে দিই, ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করতে চাই আজ, কেননা আপনারা জানেন বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। সেখানে নানান গুরুত্বপূর্ণ বিষয়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানান গুরুত্বপূর্ণ বিষয় সেখানে প্রাধান্য পেয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার ফলাফল কোথায় দাঁড়ালো সেটি নিশ্চয়ই আপনারা জানতে চাচ্ছেন। এগুলো নিয়ে আলোচনায় করার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন। পরিচয় করে দিই তাদের সঙ্গে। আছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব, স্বাগত। আছেন সালাউদ্দিন সিফাত, সহকারী মুখপাত্র, জাতীয় নাগরিক কমিটি, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আজকের যে মূল আলোচ্য বিষয় ঢাকা দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে এই সংক্রান্ত এই বৈঠক সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের হাতে আছে, সেটি একবার দেখে নিতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে শীতল সম্পর্ক চলছে বাংলাদেশের। এমন পরিস্থিতিতে 4 মাসের মাথায় ঢাকা সফরে আসলেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। দুই দেশের সর্বোচ্চ দাপ্তরিক এই বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনা ইস্যু, ভারতের মিডিয়ার প্রোপাগান্ডা, সীমান্ত হত্যা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে গেলেও নিয়মিত রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা। বিষয়টি নিয়ে ঢাকার অস্বস্তি রয়েছে। দিল্লিকে তা শুরু থেকে জানানো হলেও তা খুব একটা কাজে আসেনি। তাই ভারতীয় পররাষ্ট্র সচিবকে আবারও তা জানানো হয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স ডাজ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস, এবং তারা এই বাস্তবতার সত্ত্বেও দে উড লাইক টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্যাট ডে। অন্যদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব, যেখানে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান। ইন্ডিয়া ডিজায়ার্স এ পজিটিভ, কনস্ট্রাকটিভ and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship. ঢাকা দিল্লি সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলকভাবে এগিয়ে যাবে বলেও আশা করেন ভারতীয় পররাষ্ট্র সচিব। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি আমরা আসলে সবাই দেখছিলাম। পুরো বিষয়টি একেবারে সংক্ষিপ্তভাবে যতটুকু বোঝানো সম্ভব সেখানে আমাদের প্রতিবেদনে আছে। অপূর্ব জাহাঙ্গীর, আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে এই যে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক হলো সেখানে বাংলাদেশের অনেক প্রত্যাশার জায়গা ছিল, কেননা 5 আগস্ট পরবর্তী যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানে সবথেকে খারাপ যে সময়টা সেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের এই সময়টা। একেবারে অত্যন্ত প্রয়োজনীয় একটি বৈঠক ছিল এটি। সেই প্রয়োজনীয় বৈঠকে আমাদের যেমন প্রত্যাশা ছিল যে সাম্য হবে, ন্যায্যতা হবে, যৌক্তিক সম্পর্কের জায়গা থাকবে, তেমনি ভারতের পক্ষ থেকে ইতিবাচক গঠনমূলক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্কের বিষয়টাকে তারা প্রাধান্য দিয়েছে। কেমন হলো বৈঠক? আমার কাছে তো মনে হচ্ছে বৈঠক খুবই ভালো হয়েছে। প্রথমত আমরা আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে ভারতের সাথে কিন্তু আমাদের সম্পর্ক অতি বন্ধুত্বপূর্ণ হওয়ার কথা এবং এটাই স্বাভাবিক। আমরা একই পাশাপাশি বসবাস করি, একজন আরেকজনকে এড়ায় যাওয়ার কোনো কারণ নাই। মানে আপনি তো আপনার নেইবার চেঞ্জ করতে পারবেন না। সো দুইজনের স্বার্থেই, এবং মানে আই কান্ট এমফাসাইজ দিস এনাফ যে মানে বাংলাদেশের যতটা ভারতকে জরুরি, ভারতেরও কিন্তু ঠিক একইভাবে বাংলাদেশকে জরুরি। সো এই একইভাবে যদি পুরো ব্যাপারটা দেখি সেই ইঙ্গিতে আমার কাছে মনে হয় যে বৈঠক যথেষ্ট পরিমাণ পজিটিভ গেছে। প্রধান উপদেষ্টা বলেছেন আজকে যে এই বন্ধুত্বর মাঝখানে হচ্ছে এখন কিছু
কিছু ক্লাউড চলে এসছে। এই ক্লাউডগুলো এখন আমাদের মানে এই সরানোর দায়িত্ব এখন আমাদের দুই দেশের। সো ওই দিকে যাতে আমরা কাজ করতে পারি, এবং উনিও ফরেন সেক্রেটারিও ইন্ডিয়ার ফরেন সেক্রেটারিও বলেছেন যে ওনারাও চাচ্ছেন যে সম্পর্কটা মধুর হোক, এবং তিনিও এমফাসাইজ করেছেন যে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রথম ক্ষমতায় গেলেন তখন কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট লিডার্স, ওয়ার্ল্ড লিডার্স যারা ওনাকে কংগ্রাচুলেট করেছিল ওয়াজ নরেন্দ্র মোদী। সো উনি এটাও বারবার রিপিট করেছে। সো ওখানেই কিন্তু বলে মানে দেখা যাচ্ছে যে ওরাও ওদের বন্ধুত্বপূর্ণ হাতটা বাড়িয়ে দিতে চায়। বাট কিছু অবভিয়াসলি কিছু স্পেসিফিক জিনিসপত্র আছে যেগুলো আস্তে আস্তে কাজ করে। আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করছি সেই বিষয়গুলো নিয়ে, এবং আজকের যে বৈঠক সেখানেও আমাদের প্রত্যাশার জায়গা সেখানেই ছিল যে টেনশনগুলো কাজ করছে, অস্থিরতা কাজ করছে, টানাপোড়েন যেটিকে আমরা বলছি। আপনার কি মনে হয় এই বৈঠকের পর সেই টানাপোড়েন কি কমলো? এটা কমাতে হবে, এটা দুই দেশের স্বার্থেই কিন্তু কমাতে হবে। কমবে কি মানে না কমানো ইজ নট অ্যান অপশন। I'm not saying this from Bangladesh point of view, I'm also saying it from an Indian point of view. ওদেরও খুবই প্রয়োজন দরকার যে আমাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা যাতে ঠিকঠাক। সেখানে আজকের বৈঠক কতটা ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয়? It's a start. It's obviously a start, এবং এটার থেকে আমরা শুরু করতে পারি। আমরা যা দেখলাম, আমি পার্সোনালি প্রধান উপদেষ্টার সাথে যখন উনি দেখা করতে গিয়েছিলেন আমি ছিলাম ওই মিটিংয়ে। সো আমি তো যে আবহাওয়া ভালোই দেখলাম। সো এখন as I said, this can be a start এখন, বাট ওই যে আমাদের ক্লাউড দূর করা এখন দুই পক্ষেরই দায় কিন্তু এই ক্লাউডটা দূর করা। একেবারে সেখানে নানান বিষয় নিয়ে আসলে কথা হয়েছে, সংখ্যালঘু ইস্যু থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয় থেকে শুরু করে, এর মধ্যে কোন বিষয়গুলো আসলে এখন পর্যন্ত আপনার জানা হয়েছে যে এই বিষয়টি, শেখ হাসিনার বিষয়টি নিয়ে যদি কথা বলি থাকি, তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কি কথা হয়েছে, সেই কথাটি মানে কতটুকু আপনার জানার মধ্যে আছে? একটা হচ্ছে যে তাকে ফিরিয়ে দেওয়ার বিষয় কিন্তু এখনো ওই যে এটা একটা জুডিশিয়াল প্রসেস আছে, তো সেটা অন্য প্রসেস। এটা কিন্তু এখনই আমার মনে হয় সময় আসেনি যে এটা ডিরেক্ট উনাদেরকে জিজ্ঞেস করার। কিন্তু যেটা কথা হয়েছে, যেটা আমরা আমাদের প্রেস রিলিজেও বলেছি, যে কথা হয়েছে যেটা যে উনি আছে ওখানে, ঠিক আছে, যদিও উনি এখন ভারতে অবস্থান করছেন দেখে কিন্তু একটা টেনশন আছে। এটা সবসময় সবার মাথায় থাকে যে মানে একজন আমাদের মানে যার হাতে রক্ত আমাদের দেশে, সে এখন ভারতে অবস্থান করছে, সেটা অবশ্যই একটা টেনশনের ব্যাপার। কিন্তু যেটা আরও টেনশনের ব্যাপার যে উনি ওখানে কথা বলছেন। আচ্ছা, এটি নিয়ে তো কথা হয়েছে, এটা নিয়ে কথা হয়েছে, আমরা ওখান থেকে রাজনীতি পরিচালনা করছেন, সেটি নিয়ে বাংলাদেশ এক ধরনের সমস্যা অনুভব করছে, সেটি নিয়ে কি ধরনের কথা হয়েছে? না, এটা নিয়ে আমরা একদম দৃঢ়ভাবে বলেছি যে দিস নিডস টু স্টপ। উনি আছেন, ঠিক আছে, ওটার একটা জুডিশিয়াল প্রসেস আছে, ওনাকে ফেরানোর সবই মানলাম, কিন্তু উনি এখানে কথা বলা যখন বলে তখন যেটা ইঙ্গিত দেয় কি, যে তাহলে কি দিল্লিও চাচ্ছে যে উনি কথা বলুক, মানে এই ধরনের একটা পারসেপশন কিন্তু মানুষের থাকে। না, আমি বলছি যে মানুষের পারসেপশনটা, কিন্তু এটা উনি বলেছেন যে এটা উচ্চ মহল পর্যন্ত উনি নিয়ে যাবেন এই কথাটা, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বারবার বলেছি যে এই জিনিসটা বন্ধ করতে হবে। উনি রাজনীতি করতে পারবেন না, তো উনি দিল্লিতে বসে অন্য দেশের রাজনীতি করা, এটা তো দিল্লির জন্য হানিকর। এটা এমফাসাইজ অবভিয়াসলি দেওয়া হচ্ছে। সংখ্যালঘু ইস্যু নিয়ে এক ধরনের টেনশনের কথা বলেছে তারা, ভারত বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয় নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছে, সেটি নিয়ে তাদেরকে আমাদের পক্ষ থেকে কি ধরনের বার্তা দেওয়া হলো? আমরা তো ওপেন বুক, আমরা তো প্রথম থেকে বলে আসছি, আসেন, এসে দেখেন, গো থ্রু আওয়ার বুকস, গো থ্রু দ্য কান্ট্রি, সি যে কি ঘটেছে এটাকে, এবং যা ঘটেছে সেটা সংখ্যালঘু নির্যাতন বলবেন কিনা, ওই প্যাকেজে যাবেন কিনা, এটাও একটা বড় কোয়েশ্চেন। সো আমরা ওখান থেকে বলেছি যে আপনারা যে কোনো টাইমে আসেন, আমরা তো প্রথম থেকে বলে আসছি যে মিডিয়া পাঠান, আপনারা ভিজিট করেন, এসে ডু হোয়াট এভার ইউ হ্যাভ টু ডু, এসে দেখে যান কি হচ্ছে। তাদের যেসব মিডিয়া বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়াচ্ছে, মিথ্যা সংবাদ পরিবেশন করছে, গুজব ছড়াচ্ছে, সেটা নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে, সে ব্যাপারে আসলে কি হলো? সেটা নিয়ে কথা হয়েছে, এবং সেখানে যেটা বলা হচ্ছে যে এটা হয়তো টেকনিক্যালি উনাদের গভর্নমেন্ট ন্যারেটিভ না, এটা হয়তো পাবলিক ন্যারেটিভ, এরকম একটা আলোচনা কিছুটা হয়েছে, কিন্তু সেটা আসলে, কিন্তু সেটাও যে একটা গুরুত্বপূর্ণ, দায় এড়াতে পারে না, এই মিডিয়ার ন্যারেটিভটা যে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে বাংলাদেশকে একভাবে পোর্ট্রে করার জন্য, এটাও বলা হয়েছে। সো এটাও এখন ওই যে বললাম যে দিস ইজ আ স্টার্ট,
এই কনভারসেশনটা শুরু হলো, এখন দেখি। কিন্তু এটা অত্যন্ত জরুরি যে আমার মনে হয় ভারতও আস্তে আস্তে বুঝতে পারছে যে ওনাদেরও কিন্তু প্রচণ্ড জরুরি আমাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা। 5 আগস্ট পরবর্তী সময়ে ভিসা জটিলতা ব্যাপকভাবে দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের দেশ থেকে তো অনেকে আসলে চিকিৎসার জন্য হলেও ভারতের উপর নির্ভরশীল, অনেকে স্টুডেন্ট ভিসার জন্য আমাদের ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশের আমাদের এখানে ভিসা করার সুযোগ নেই, এমবাসিগুলো সেখানে আছে, তাদেরও সমস্যার সম্মুখীন হতে, সেই বিষয়গুলো নিশ্চয়ই প্রাধান্য পেয়েছে। সেটা নিয়ে কি ধরনের কথা? সেটা কি বেশ কিছু আমার মনে হয় এই ধরনের বিস্তারিত আলাপ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশি হয়েছে, আমাদের এখানে ততটা হয়নি, বা যে মানে বললাম জাস্ট গোয়িং থ্রু দ্য টপিকস হয়েছে আর কি। বাট এটা বলা ভারত হাইকমিশন বলেছেন কিন্তু যে ওনাদের লাস্ট 1 মাস আগে যে ভিসার সংখ্যা ছিল তার চেয়ে ওনারা বলতে চাচ্ছেন যে ভিসার সংখ্যা বেড়েছে, অর্থাৎ তারা ধীরে ধীরে আসলে এক্স্যাক্টলি তারাও নরমালসিতে ফেরত যেতে চাচ্ছে, যেটা আমাদের কাছে মনে হয়। একেবারে সর্বোপরি আজকের বৈঠক নিয়ে যদি জিজ্ঞেস করতে চাই যে এই যে বৈঠক হলো 2 পর্যায়ের, সেখান থেকে ভারতকে কতটা ইতিবাচক মনে হলো বাংলাদেশের সহযোগী মনোভাব পোষণের ক্ষেত্রে বলি, বা আমাদের আপনি বললেন যে নরেন্দ্র মোদী সবার আগে তিনি আমাদের শুভেচ্ছা জানিয়েছিলেন, তাহলে তারা কতটা ইতিবাচক মনোভাব পোষণ করলেন? আমি আমার জায়গা থেকে দেখলে তো আমি বলবো যে ইতিবাচক মনে হয়েছে, কিন্তু আমার কাছে আরো গুরুত্বপূর্ণ যে তাদের কাছে ইতিবাচক মনে হচ্ছে কিনা। মানে ওই যে আমি বারবার এমফাসাইজ করতে চাচ্ছি যে দিস ইজ ফর দ্য সেক অফ বোথ অফ দ্য কান্ট্রিজ, এটা খুব জরুরি। আসলে আমরা এখন অপেক্ষা করি যে ভারতের কাছ থেকে কি ধরনের আসলে এই যে বৈঠক হইলো তার পরবর্তী প্রতিক্রিয়া কি আসে, সেটি থেকেও হয়তো আমরা অনেক কিছু জানতে পারবো। সালেউদ্দিন সিফাত, আপনার কাছে আসি। আজকের বৈঠক নিয়ে আপনার কাছেও একটু আপনার মন্তব্য জানতে চাই। আপনিও নিশ্চয়ই এক বাক্যেই স্বীকার করবেন যে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক এখন যে পর্যায়ে রয়েছে সেটি আমরা একেবারেই প্রত্যাশা করি না, সেখান থেকে অনেক ভালো হওয়া উচিত, কেননা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে নানা ক্ষেত্রে আমরা পরস্পরের উপর নির্ভরশীল। আপনার কাছে কি মনে হয় আজকের বৈঠক নিয়ে মন্তব্য কি পড়বেন? আমি প্রথমে আমার সহ আলোচক যে কথাটি বলেছেন শেষ দিকে এসে সেখান থেকে শুরু করতে চাই যে এটা আসলে একটা পাবলিক ন্যারেটিভ হিসেবে উপস্থাপনের একটা তাদের মাঝে চেষ্টা আছে দিল্লির। কারণ বাংলাদেশের সাথে ভারতের যে জনগণের সম্পর্ক সেটাকে আমরা বৈরিতার সম্পর্ক বলছি না, অর্থাৎ বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের যে সম্পর্ক, জনগণের সাথে জনগণের সম্পর্ক বৈরিতার সম্পর্ক না। কিন্তু বাংলাদেশের জনগণের সাথে আমরা দিল্লির যে সম্পর্ক বলছি, অর্থাৎ তাদের যে রাষ্ট্রীয় এস্টাবলিশমেন্ট, সেটা একটা বৈরিতার সম্পর্ক আছে। গত 15 বছরে আপনি যদি আমাদের যে ফ্যাসিবাদী সময়টা চলেছে, তখন এই ফ্যাসিবাদীরা একদম পিক করে যদি আমি বলি ভারত থেকে তথা দিল্লি থেকে তারা তাদের যে ভ্যালিডেশন সেটা পেয়েছে। এমনকি এতগুলো মানবাধিকার লঙ্ঘন হওয়ার পরেও, গুম খুন হওয়ার পরেও এবং নির্বাচনের কারচুপির পরও তারা দিল্লির কাছ থেকে তাদের ভ্যালিডেশনটা পেয়েছে। কিন্তু দিল্লি কি তাদের এই পলিসিকে রিভিউ করেছে? গত 15 বছরে তারা যা কিছু করেছে এগুলোকে কি তারা রিভিউ করেছে? আজকের বৈঠকের আগে কিংবা এই যে বৈঠকটি হয়ে গেল সম্প্রতি, আমার তো মনে হয় না তারা এটাকে রিভিউ করেছে। বরং তারা মুখে শুধু বলছে যে আমরা সম্পর্কটা উন্নয়ন করতে চাই, কিন্তু তাকে সম্পর্ক উন্নয়ন করতে হলে গত 15 বছরে তার যে একটা ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট একটা কানেকশন ছিল এই ফ্যাসিবাদী গোষ্ঠীর সাথে, এই মাফিয়া গোষ্ঠীর সাথে, সেটাকে রিভিউ করতে হবে এবং জনগণের কাছে তারা একটা ক্ষমা চাইতে হবে যে তারা এই ফ্যাসিবাদী গোষ্ঠীর সাথে তাদের একটা সম্পৃক্ততা ছিল। আর এই পাবলিক ন্যারেটিভটা বাংলাদেশের জনগণ বিরোধী, এইটা বেসিকলি স্টাবলিশ করেছে দিল্লি এবং তাদের রাষ্ট্র কাঠামো। কারণ এই যে প্রপাগান্ডাগুলো চলেছে তাদের বিরুদ্ধে কি তারা কোনো ব্যবস্থা নিয়েছে, কিছু করেছে? আমাদের বাংলাদেশের জনগণের সাথে আমাদের যে আঞ্চলিক যে সকল সম্পর্ক থাকার কথা, যেমন কলকাতার কথা যদি আমি বলি কিংবা আগরতলার কথা যদি আমি বলি, এদের সাথে তো আমাদের একটা আঞ্চলিক সৌহার্দ্যতার একটা সম্পর্ক থাকার কথাই এমনিতেই। কিন্তু আপনি খেয়াল করবেন যে হামলাটা হয়েছে আমাদের হাই কমিশনে, সেটা কিন্তু দিল্লিতে হয়নি, সেটি হয়েছে আগরতলাতে। অর্থাৎ আমাদের সাথে যে স্থানিক কিছু সৌহার্দ্যের একটা সম্ভাবনা থাকার কথা, সেটাকেও কিন্তু দিল্লি আস্তে আস্তে ক্রমে একটা নষ্ট করে দিচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে পাবলিক ন্যারেটিভ যেটা বলছে, এই পাবলিক ন্যারেটিভটা বেসিক্যালি দিল্লি নিজে পুশ করছে, রাষ্ট্র নিজে পুশ করছে। এতে কি এই যে প্রতিবেশী যে আমাদের সম্পর্কটা আগরতলার সাথে বাংলাদেশের আমাদের এই অংশের এতে আসলে লাভটা কি তাদের, বা এই সম্পর্ক অবনতি হলে আমরা তো কেউই আসলে লাভবান হচ্ছি না কোনোভাবে? আপনার কাছে কি মনে হয় যে এইসব করার কারণটা কি? যে আমি প্রথমেই বলেছি, বাংলাদেশের মানুষের সাথে ভারতের যে মানুষ, সাধারণ মানুষ, তাদের সাথে বৈরিতার কোনো সম্পর্ক নেই, বরং সেখানকার যে এস্টাবলিশমেন্ট, ইভেন বাংলাদেশে যেটি আপনি দেখেছেন শেখ হাসিনা, সেটি দিল্লিতে গিয়ে আপনি দেখবেন মোদি।
সো দিস ইজ হোয়াট উই আর বেসিক্যালি ট্রাইং টু সে, যে বাংলাদেশের মানুষের সাথে দিল্লির মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু দিল্লির যে এস্টাবলিশমেন্ট সেটাকে অফকোর্স রিভিউ করতে হবে তাদের গত 15 বছরের পলিসি। একেবারে তারা গত 15 বছর সম্পর্কের দিকে যেভাবে নজর দেয়নি, কিন্তু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশকে তাদের বিশেষভাবে নজর দিতে হবে এবং তাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ নতজানু। শুধু তাই না, আরেকটা কথা আমি মনে করে দিতে চাই, তারা যে সম্পর্ক উন্নয়নের কথা বলছে, হোস্টিং দ্য ক্রিমিনালস, যারা এই জুলাই অভ্যুত্থানে জনতাকে মেরে ছাত্র জনতার রক্তাক্ত করে যাদের হাতে রক্ত লেগে আছে তাদেরকে হোস্ট করে, এবং তাদের যে শিরোমণি শেখ হাসিনা, ফ্যাসিবাদী শেখ হাসিনা, তাকে হোস্ট করে এবং তাকে তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি এটা বজায় রাখতে দিয়ে তারা আসলে কোন ধরনের সম্পর্ক উন্নয়ন করতে চায়, আমি এটা একটা প্রশ্ন নাগরিক পর্যায়ে সম্পর্ক উন্নয়নের কথা আমরা বলছিলাম যে আমাদের আঞ্চলিক একটা বিষয় আছে, কালচারাল একটা বিষয় আছে, কিন্তু এবারে আমরা দেখতে পেয়েছি নাগরিক পর্যায়ে কিন্তু ঘৃণা ছড়িয়ে পড়েছে, জনগণের পর্যায়ে ঘৃণা ছড়িয়ে পড়েছে নানাভাবে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা শিলিগুড়িতে একজন, যতটুকু মনে পড়ে, শিলিগুড়িতে একজন ইএনটি ডাক্তার, তিনি বাংলাদেশি একজন রোগীকে তিনি বলেছেন ভারতের পতাকাকে প্রণাম না করলে তিনি তাকে চিকিৎসা সেবা দেবেন না। আমি এটাই বলছি যে এটাকে একটা পাবলিক ন্যারেটিভ হিসেবে আমাদেরকে, আমাদের দেশের জনগণকে ভারতের জনগণের কাছে শত্রু বানানোর একটা চেষ্টা বিদ্যমান, বাট এখানে একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে। রাষ্ট্র ইজ ফ্যাসিলিটেটিং, অর্থাৎ ইন্ডিয়ান যে গভর্নমেন্ট ইজ ফ্যাসিলিটেটিং। এই জায়গায় আসলে বিজেপি ন্যারেটিভটা দেখেন, আমি একদম কাটখোট্টাই যদি বলি, আমার যতটুকু মনে পড়ে 17ই ডিসেম্বর 2019 সালে এনআরসি এবং সিএএ এই আইনগুলো যখন পাশ হয় তখন আমরা রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছিলাম এর বিরুদ্ধে। আমি স্লোগান দিয়েছিলাম দিল্লি না ঢাকা। এই স্লোগানের পরই বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটি সংগঠন, যারা ছাত্রলীগের পৃষ্ঠপোষক, তারা এসে আমাদের উপর হামলা করে, আমি নিজেই আহত হই। তাহলে দিল্লি না ঢাকা এই স্লোগানের সাথে কাদের প্রবলেম? ওই যে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, এবং এদের সাথে আবার কাদের সম্পর্ক? ভারতের এই যে বিজেপি, তাদেরই প্রশ্ন। আপনি আরো দেখবেন তৎকালীন ছাত্রলীগের যে সভাপতি ছিল সাদ্দাম হোসেন, তিনি যখন ভারতে যান চিকিৎসার উদ্দেশ্যে, যদি আমি জানি না চিকিৎসা অন্য কোনো কারণে গিয়েছেন কিনা, চিকিৎসার উদ্দেশ্যে যখন তিনি যান, তিনি সেখানে দেখা করেন কিন্তু এভিপিপির যে নেতারা ছিল, অর্থাৎ বিজেপির যে ছাত্র সংগঠন, তাদের যে নেতারা ছিল, তাদের সাথে তিনি দেখা করেছিলেন, তাদের সাথে তিনি বেশ খোশ গল্প করেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায়, জনগণের প্রতি কোনো কনসার্ন না রেখে কেবলমাত্র বাংলাদেশ ভারত সম্পর্ক। সেটি কেন গোপনীয় হবে? একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি একটু নিয়ে আসতে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। খসরু বলছি পিরিজপুরের কাউখালী থেকে। বলবেন খসরু, আপনি বলবেন। যে আমার ছোট্ট করে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, কিন্তু সাথে আমি এটাও যুক্ত করতে চাই দীর্ঘদিনের কিন্তু অমীমাংসিত অনেক সমস্যা রয়ে গেছে। সেই সমস্যা কেন বিগত সরকার সমাধান করতে পারলো না এবং করলো না? আমরা কি প্রত্যাশা করতে পারি বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সমস্যার সমাধান করতে পারবে? দ্বিতীয় প্রশ্ন হলো ভারতের সাথে বিগত সরকার গোপনে যে সকল চুক্তি গ্রহণ করেছিল সেই চুক্তি সম্পর্কে বাংলাদেশের জনসাধারণ আমরা কিছুই জানি না। সেই চুক্তিগুলান কি করা হয়েছিল, সেই চুক্তিগুলান আলোর মুখ দেখবে কিনা, সেই চুক্তিগুলা জনসপক্ষে প্রকাশ করবে কিনা, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এই দাবি রইল, আমরা সেই চুক্তিগুলার জানতে চাই। খুশু, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, এই মুহূর্তে আরো একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্নটি একটু নিয়ে আসতে চাই। স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি জহিরুল ইসলাম বলছি বরিশাল বিভাগ থেকে। জি বলবেন। ম্যাডাম আমার তিনটি প্রশ্ন আছে, খুব সংক্ষিপ্ত। জি বলবেন। একটি হচ্ছে বর্তমান বাংলাদেশের সাথে যে পরিস্থিতি ভারতের, সেই ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে আমরা সংখ্যালঘুদেরকে আমরা আক্রমণ চালাচ্ছি, তাদেরকে হেনস্থা করতেছি। এটা ভারতের মিডিয়ারা তারা অপপ্রচার চালাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের প্রধান ডাক্তার ইউনূসের সাথে যারা বৈঠক করেছেন তারা তো অলরেডি নিজের মুখে স্বীকার করছেন যে তারা ভালো আছেন, সুস্থ আছেন বাংলাদেশে। তাহলে যারা অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের প্রতি, আমরা চাইতেছি তাদের ব্যাপারে দ্রুত আইনগত ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হোক। আচ্ছা, মানে এটা ভারত নিবে কিনা সেই বিষয়টি জানতে যাচ্ছেন? ভারত আইনানুগ ব্যবস্থা নিবে সেই বিষয়টি বলতে চাচ্ছেন? আমরা ওটাই চাচ্ছি, আর বাকিটা যতটুকু সম্ভব আমরা বাংলাদেশ থেকে তাদেরকে জবাব দেওয়া হোক। জি সেই ক্ষেত্রে। জি আরেকটি প্রশ্ন হলো আপনাদের পল্লী বিদ্যুৎ নিয়ে, বিদ্যুৎ সংক্রান্ত বিষয়। আদানি গ্রুপ যে চুক্তিটা আমাদের আগে সরকারের সাথে হয়েছে,
আমরা চাইতেছি এটা জনসমুদ্রে প্রকাশ্যে এনে এটা সত্যটা বের করে আনার জন্য। অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে প্রশ্নগুলো নিয়ে আসি। তিনি বলেছেন বিগত সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশ গত 15 বছরে কোন কোন গোপন চুক্তি করেছেন সেগুলো আসলে জনগণ জানতে চায়, সেগুলো জনগণের সম্মুখে আনাটা প্রয়োজন। সেই কাজ এই সরকার করবে কিনা? আচ্ছা, এটা আমি একটু দুইভাবে বলি। আমি যদি জনগণের জায়গায় থাকতাম আমিও জানতে চেতাম। আর কিন্তু চুক্তির এখানে একটা কিছু জিনিস আছে যে দুইটা দেশের মধ্যে যখন কিছু চুক্তি হয় তখন দেয়ার ইজ আ সিকিউরিটি প্রোটোকল, ঠিক আছে? তো আমরা যেহেতু এই ধরনের কিছু আছে, এটা যে কতটা সম্ভব সেটাও যেমন আমি জানি না, কিন্তু আবার কথা হচ্ছে যে ভবিষ্যতে যে এটা হবে না সেটাও বলা যাচ্ছে না। এটা চেষ্টা থাকবে এবং অনলি টাইম উইল টেল যে এটা আমরা কতটুক করতে পারবো। বাট এটা আমি যেমন ওই যে বললাম যে এটা দুইটা পার্ট আছে, একটা জনগণের দিক থেকে পার্ট আছে, একটা সরকারিভাবে পার্ট আছে আর কি। সো এটার হচ্ছে যে সময় বলে দিবে যে এটা কখন আমরা। এবং অমীমাংসিত কিছু বিষয় আছে। খুসরু যেমনটি প্রশ্ন করছিলেন যে অমীমাংসিত পানির ন্যায্য হিস্সা থেকে শুরু করে যেমন আমাদের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে, আমাদের সীমান্তে যে আমাদের মানুষ হত্যার যে বিষয়টি, সেগুলো নিয়ে আসলে আমাদের একটি সিদ্ধান্তে আসা দরকার। সে বিষয়ে এই সরকার কি শক্ত কোনো পদক্ষেপ নেবে? ভারতের সাথে বাংলাদেশের অমীমাংসিত বা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যেটা, এটা তো এটা শুধু কিন্তু লাস্ট 16 বা 15 বছরের না, এটা একটা হিস্টোরিক্যাল সম্পর্ক। এবং ওই অমীমাংসিত ঘটনা যদি আপনি করেন, আপনাকে হ্যাভ টু গো ওয়ে ব্যাক। তো একটা হচ্ছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য এটা অবশ্যই রিকনসিলিয়েশনের একটা জায়গা আছে এবং এই ডায়ালগটা হওয়া উচিত দুই দেশেরই, যে কোথায় আমাদের ভবিষ্যৎটা কি হবে। কিন্তু এটা তো আমি বলবো যে এটা বাংলাদেশ এবং ভারতের জনগণের বরং আরো বড় দায়িত্ব এই জায়গাটা করা। সেটা কিরকম? এই ডায়লগটা আদান প্রদান করা। কারণ আমি বলতে চাচ্ছি যে অমীমাংসিত আপনি শুধু কেন সরকারের চুক্তির মধ্যে সীমাবদ্ধ রাখবেন, জিনিসটা চুক্তির বা বর্ডার হত্যার মধ্যে সীমাবদ্ধ রাখবেন, এটা কিন্তু সেটা না। এটা ঐতিহাসিক একটা সো এটা ডায়লগ হওয়া উচিত জনগণ টু জনগণ রাদার দেন সরকার টু সরকার। আচ্ছা, আরেকজন দর্শক ছিলেন জহিরুল ছিলেন, তিনি দুটি প্রশ্ন রেখেছেন যে কিছুদিন আগের যে ঘটনা, ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের যে ইস্যুটা, ভুল তথ্য, গুজব ছড়ানো, অপতথ্য ছড়ানো, তাদের মিডিয়ায় নানাভাবে বাংলাদেশে বলা হচ্ছিল যে সংখ্যালঘুদের উপর এখানে নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, তাদেরকে বাস্তুচ্যুত করা হচ্ছে। এই বিষয়টা আমাদের অ্যাকশন নেওয়া উচিত। বিশেষ করে আইনানুগ ব্যবস্থার কথা তিনি বলেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ভারতকে আমরা চাপ দিতে পারি কিনা? এটা একদমই, যেহেতু ভারতের মিডিয়া এবং তারা ভারতের মধ্যে অপারেট করে, এটা একদমই আমার কাছে মনে হয় এটা ভারত সরকারের ব্যাপার যে আইনানুগ ব্যবস্থা তারা নেবেন কিনা। আমরাও একটি গণমাধ্যমের উপর চাপ দিব কিনা এটাও একটা কোশ্চেনের ব্যাপার, সে যত কিছুই হোক না কেন। আপনি বাংলাদেশে আপনি আমেরিকার ফক্স নিউজ দেখেছেন, CNN দেখেছেন, ফক্স নিউজ তো সারাদিন চিৎকার চেঁচামেচি করে কিন্তু সেই চিৎকার চেঁচামেচি মানে ইটস আ কনভারসেশন দ্যাট ইজ ডিবেটেবল যে এটা কতদূর করা যায়। কিন্তু কথা হচ্ছে যে ভারতের মিডিয়া, আমার মনে হয় ভারতের মিডিয়ার কাউন্টার বাংলাদেশে যে ঘটনাগুলো আসলে ঘটছে না সেগুলো তো আমাদের প্রমাণও পেয়েছে। যাদেরকে আসলে ধরে তারা ফেক নিউজ তৈরি করার চেষ্টা করেছে, তারা বলেছে যে না, আমাকে আসলে এখানে বলা হয়েছিল যে আপনি এইভাবে বলবেন, সেখান থেকে সেগুলো আমরা প্রমাণ পাচ্ছি। আমি ওটাতেই আসছি। আমি তো বরং আপনাকে উল্টা প্রশ্ন করব যে সেই রোলটা তো বাংলাদেশি মিডিয়ার হওয়া উচিত। ভারতের মিডিয়া যদি আমাদের বাংলাদেশ নিয়ে ভুল তথ্য দেয়, তাহলে বাংলাদেশ মিডিয়ার একটা বড় দায়িত্ব এই ভুল তথ্য বাংলাদেশের মিডিয়া কিন্তু করছে, এটা করা। বাংলাদেশের মিডিয়া করছে যে কোন ভুল তথ্যগুলো ছিল সেগুলো নিয়ে বেশ কিছু মিডিয়া অবশ্যই করছে এবং এটা করাটা আমি তাদেরকে বাবা দেই যে এটা করছে, কিন্তু আমি বলছি যে এটা আরো অ্যাম্পলিফাই হওয়া উচিত। যদি জিনিসটা মিডিয়া হয় তাহলে আমাদের কি মিডিয়া নেই? আমাদের বাংলাদেশেও তো মিডিয়া আছে, কিন্তু আমাদের মিডিয়া তো তাদের পর্যন্ত পৌঁছায় না। সেটা আপনি মনে করছেন, কিন্তু এখন ইউটিউবের জমানা, এখন কাউকে কিন্তু কেউ কিন্তু টিভিতে এই শোটা যে হচ্ছে টিভিতে কতজন দেখছে এবং আলটিমেটলি ইউটিউবে গিয়ে কতজন দেখবে এটা আপনাদের ডাটাটাই ইন্ডিয়া যত দ্রুত আসলে তাদের সংবাদগুলো ছড়িয়ে দিতে পারে,
তাদের তথ্যগুলো ছড়িয়ে দিতে পারে, আমরা তো সেই জায়গায় অনেকটাই আসলে পিছিয়ে। সেই উদ্যোগটা তো নেওয়া যেতে পারে, আমি বলছি উদ্যোগটা নেওয়া যেতে পারে, সেটি আসলে আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই। না, সেটা আমি বরং আপনাদের কাছ থেকে জানতে চাবো যে আপনারা কি ভাবছেন। মানে যখন একটা দেশের মিডিয়া অন্য দেশকে নিয়ে অপপ্রচার চালায়, আমার কাছে মনে হয় সেই দেশের মিডিয়ারও একটা দায়িত্ব আছে এখানে, যে অপপ্রচার নিশ্চিতভাবে। আর একটি প্রশ্ন ছিল জহিরুলের, সেটা হচ্ছে যে আদানি গ্রুপের সাথে আমাদের যে চুক্তি, সেই চুক্তির স্বচ্ছতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে সেই চুক্তি সম্পর্কে তেমন কিছু আমরা জানি না, বিদ্যুৎ নিয়ে যে চুক্তিটা, সেটির বিষয়ে সরকারের চিন্তা। আমি আগে যে উত্তরটা দিলাম আমার কাছে সেম উত্তর। আমি জনগণ হিসাবে যদি নিজেকে বলি, আমিও এটা দাবি রাখতাম, কিন্তু আই অলসো নো ফর আ ফ্যাক্ট যে কি কি বাধা বিপত্তি আছে, বাট এই যে এটা সময় বলে দিবে। জি, ধন্যবাদ সালাউদ্দিন সিফাত। আপনি 4টি প্রশ্নই শুনছিলেন, একেবারে গোপন চুক্তি থেকে শুরু করে ভারতীয় মিডিয়া আমাদের যে ধরনের অপতথ্য ছড়াচ্ছে সেটি থেকে শুরু করে সবগুলোর বিষয়ে আপনি একটু মন্তব্য করতে চাইবেন কিনা? আচ্ছা, একদম প্রথম থেকে আসি। আমরা বলেছি যে বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্ক, সেটি সবসময় সাম্যতা, ন্যায্যতা এবং আমাদের দিক থেকে বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত, ভারতের স্বার্থের ভিত্তিতে না। আমাদের অনেক রাজনৈতিক দল, মত, পক্ষ তারা নানা সময় বলে থাকেন যে ভারত একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। মানে এইটা বলার মধ্য দিয়ে আসলে ভারতের যে কনসার্ন, ভারতের যে স্বার্থ, সেটাকে বড় করে দেখার একটা প্রয়াস থাকে আর কি। তো সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সাম্যতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কটা নিশ্চিত করা উচিত। এমনকি আপনি যদি এই ছাত্র জনতার অভ্যুত্থানের ভাষাগুলো দেখেন, বয়ানও দেখেন, তাহলে কিন্তু দেখবেন এখানে এই কথাটা লুক্কায়িত আছে। 18 সালেও কিন্তু কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, 24-এও আবার একটা কোটা সংস্কার আন্দোলন হয়েছে, কিন্তু মাত্রাগত এবং তুলনাগত তফাৎটা দেখতে পারেন যে 18-র যে আন্দোলনটা সেটাকে আমরা বলছি কোটা সংস্কার আন্দোলন, কিন্তু 24-এ যারা আন্দোলন করেছে তারা এটাকে বলেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা একদম কোটা সংস্কার আন্দোলন বলে নাই। তো বৈষম্য মানেই হচ্ছে বেসিক্যালি সেখানে কোনো সাম্যতা নাই। তো তারা সাম্য চায়, সবাই সমানভাবে থাকবে, ইকুয়ালিটি থাকবে, ইকুইটি থাকবে, তারা সেটা চায়। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, সেখানে আমরা 3টি মূলনীতির কথা বলেছিলাম: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। আপনি দেখে থাকবেন এই যে বৈষম্যহীন বা বৈষম্য বিরোধী এই কথাটার মাঝেই কিন্তু সাম্য কথাটা লুক্কায়িত আছে। আবার মানবিক মর্যাদা, এটা কিন্তু একটা হিউজ একটা ব্যাপার, মানে এটা মানবাধিকারের চেয়েও বড় কিছু। মানবিক মর্যাদা মানবাধিকার কনসেপ্টটার চেয়েও কিন্তু বড়। আর সামাজিক সুবিচার, জাস্টিস, আমরা যেটা সোশ্যাল জাস্টিস যেটা আমরা ইনশিওর করার কথা বলছি। তো ফলে এই আন্দোলনের ভাষাও কিন্তু এটাই বলে যে আমাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা হওয়া উচিত সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে। যে প্রপাগান্ডার কথা আসছে, ভারতীয় গণমাধ্যম আমাদের বিরুদ্ধে ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের অনেক, আমরা যাদেরকে মাইনরিটি ভাই ব্রাদার বলছি, তারা কিন্তু বিবৃতি দিয়েছে। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন দিয়েছে, আমি দেখেছি। আবার আপনি যদি, আমরা জাতীয় নাগরিক কমিটি যখন গঠন করছি, আমরা যারা মাইনরিটি উইদিন মাইনরিটি, যেমন হরিজন, দলিত, তারপর তেলেগু সম্প্রদায়, তাদের কাছে কিন্তু আমরা গিয়েছিলাম, তাদের পাড়ায়, তাদের মহল্লায় গিয়েছি, তাদের সাথে তারা যে দুর্গাপুজো উদযাপন করেছে সেগুলো দেখে এসেছি, সরেজমিনে গিয়ে প্রদর্শন করে এসেছি, তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি। তখন আমরা যেটা জানতে পারলাম যে বিগত 15 বছরে তাদেরকে আওয়ামী ফ্যাসিবাদীরা কেবলমাত্র একটা টুল হিসেবে ইউজ করেছে, এবার আর কিছু না। তাদের কোনো উন্নয়ন নেই, তাদের কোনো মানবিক মর্যাদার প্রশ্নটি উপেক্ষিত। এমনকি তারা, কেন বলছি মাইনরিটি উইদিন মাইনরিটি, কারণ যতগুলো বড় বড় পজিশন যেখানে আমরা বলছি যে কোটার ভিত্তিতে বা রিপ্রেজেন্টেশনের কারণে লোকজন স্থান পায়, সেখানে দেখবেন এই যারা হরিজন, এই যারা দলিত, এই যারা তেলেগু, তারা কিন্তু সেই জায়গাগুলো পায় না, সেখানে যেতে পারে না তারা। তো ভারতীয় গণমাধ্যম যখন এই রিপোর্টগুলো করছে, আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে, তাদের কিন্তু এই ওনাদের বয়ানগুলো, ওনাদের ভাষ্যগুলো শোনা উচিত। আরেকটা, আমি অপূর্ব জাহাঙ্গীর ভাই যেটি বলেছেন যে দিল্লির সাথে আমাদের যে চুক্তিগুলো আছে, আমি জনতার পক্ষে, জনগণের কাতারের লোক, আমি চাই সকল চুক্তি উন্মোচিত হোক, সকল চুক্তির যতগুলো ক্লজ আছে সবগুলো উন্মোচিত। কারণ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আওয়ামী লীগ নির্ধারণ করে দিয়ে গিয়েছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। ফলে এই সম্পর্কটা যে কি পরিমাণ প্যাথেটিক এবং বাংলাদেশের মানুষের জন্য মানবিক মর্যাদা হানিকর, সেটা আমরা জানি, জনগণ সেটা বুঝতে পারে। সুতরাং জনগণ চায় না যে আর কোনো চুক্তির কোনো প্রকার ক্লজ, কোনো প্রকার অনুচ্ছেদ আর গোপন থাকুক। জাতীয় নাগরিক কমিটি নিয়ে একটু কথা বলি, সেটি হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের কথা বলছে, যেটি খুব দ্রুত জনসম্মুখে আসবে। খুব দ্রুত বলতে কি 2-3 মাস এরকম সময় তো নিশ্চয়ই হবে।
রাজনীতিতে কেন? ওকে, সো জাতীয় নাগরিক কমিটি কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মই, আচ্ছা, ইটস আ পলিটিক্যাল প্ল্যাটফর্ম, বাট এটাকে আমরা পার্টি বলছি না। পার্টি বলছেন না, পার্টি। তফাৎটা কি? তো আমি সেখানে আসছি, আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড বলে যাই আর কি। আপনি যদি দেখে থাকেন যে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী তারা সব সময় রক্ত দিয়ে গেছে, কিন্তু তাদের রক্ত দেওয়ার ফলে তারা যে আশা আকাঙ্ক্ষার বুক বেঁধেছিল সেটি তারা কখনো বাস্তবায়িত হতে দেখে নাই। ৭১-এও তারা রক্ত দিয়েছে, দেওয়ার পর তারা পেয়েছে মুজিববাদ, বাকশাল, এগুলো পেয়েছে। আবার তারা ৯০-এও রক্ত দিয়েছে, কিন্তু তারা যে আশা আকাঙ্ক্ষায় বুক বেঁধেছিল সেই আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত হতে দেখে নাই। এবার তারা ২৪-এ রক্ত দিয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম তারা বলছে যে না, আমাদের কাজ হচ্ছে এখন রিফর্ম করা, রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দেওয়া। এখন অনেকেই নির্বাচন প্রশ্নে খুব বেশি তারা তোড়জোড় করছে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আপনি যদি তরুণদের ভাষাটাকে রিড করেন, এই গণ অভ্যুত্থানে যে স্লোগানগুলো সেগুলোকে যদি আপনি রিড করেন, যেমন এই যে জেনজির কথা আমরা বারবার বলি, জেনজিরা কিন্তু আগে বলতো যে দ্য বিগেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ বাংলাদেশ। আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় এটা দেখতাম। কিন্তু এই গণ অভ্যুত্থানের সময় তারা বলছে দ্য বিগেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু রিফর্ম বাংলাদেশ। আবার একটা জায়গায় দেখবেন যে নারীরা স্লোগান দিচ্ছে যে কে এসেছে, কে এসেছে, পুলিশ এসেছে, কি করছে, কি করছে, স্বৈরাচারের পা চাটছে। তারা কি এখানে কেবলমাত্র নির্বাচন করে কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা অর্পণের কথা বলেছে, নাকি তারা এই যে পুলিশি ব্যবস্থা, পুলিশ সিস্টেম, এইটার একটা আমূল পরিবর্তন, খোল নলচে পাল্টে ফেলার কথা বলছে? অবশ্যই তারা এই পুলিশি ব্যবস্থা সহ শুরু করে পুরো বাংলাদেশের যে রাষ্ট্রিক কাঠামো সেটিকে পুনর্গঠনের কথা বলছে। আমার মনে হয় এই দিকটাতে বেশি জোর দেওয়া জরুরি। সিফাত, আপনার কাছে ছিলাম, জাতীয় নাগরিক কমিটি কেন রাজনীতিতে, সেটি পূর্ব পরিকল্পিত ছিল কিনা, নাকি বর্তমানে দেশের প্রয়োজনে আপনারা এই ধরনের সিদ্ধান্তে এসেছেন? আমি যেমনটি বলছিলাম যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ ফ্যাসিবাদী জমানায় জনগণ, বিশেষত তরুণরা, তারা কিন্তু বুঝে নিয়েছিল যে তাদেরকে এখন নয়া রাজনৈতিক জনগোষ্ঠী আকারে এই জনপরিসরে হাজির হতে হবে, তাদের নিজেদের নতুন রাজনীতি, নিজেদের নতুন রাষ্ট্রটাকে বিনির্মাণ করতে হবে। এই রিপাবলিকে আর চলছে না, তাদের একটা সেকেন্ড রিপাবলিক লাগবে, এটা তাদের একটা চাওয়া ছিল। আপনাদের প্ল্যাটফর্মটা আসলে কিরকম হবে? যেহেতু এই অংশে আমার সময় কম, আমি প্রশ্নগুলো একটু করে রাখি। আপনাদের প্ল্যাটফর্মটার আসলে কাজ কি হবে এবং আপনারা নির্বাচন করবেন কিনা? আচ্ছা, এটি তো হচ্ছে যদি এটি একটা পার্টি আকারে আত্মপ্রকাশ করে, আমি তখনকার সিদ্ধান্ত তখন আমরা হয়তো জানাতে পারবো। মানে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি তখন, অ্যাজ অফ নাও এটা তো একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, যেখানে এখানে বিভিন্ন তরুণদের একটা সম্মেলন ঘটেছে, বিভিন্ন সেক্টরের বিভিন্ন অংশের লোকজনদের সাথে একটা, যেন আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে কখনো বাংলাদেশে যে তেলেগু সম্প্রদায় নামে একটা সম্প্রদায় আছে আমি জানতাম না, কিন্তু যখন আমি এই প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হওয়া ট্রাই করলাম, বা আমরা যখন একটা কনস্টিটিউয়েন্ট মোমেন্টে এসে হাজির হয়েছিলাম, তখন আমি দেখলাম যে আমাদের এখানে অসংখ্য মাইনরিটি গ্রুপগুলো আছে যাদের সাথে আমরা কানেক্টেড না, তো তাদেরকে আমরা কানেক্ট করার চেষ্টা করেছি। এছাড়াও বিভিন্ন সেক্টরের লোকজন কিন্তু এখানে আছে যারা নিজেদেরকে আনরিপ্রেজেন্টেড মনে করে, বা যাদেরকে এতদিন পর্যন্ত আনরিপ্রেজেন্টেড ফিল করানো হয়েছিল, তাদেরকে সংযোগ করেই কিন্তু এই প্ল্যাটফর্মটাকে গড়া হয়েছে। আর যখন জনগণ চাইবে, জনগণের যে একটা চাওয়া, আমি আগেই বলেছি, জনগণ চায় যে তরুণদের মধ্য থেকে নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব তৈরি হোক, কারণ জনগণ দেখেছে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণরা। অসংখ্য ধন্যবাদ। তারা যদি এই দাবিটা করে জনগণের দাবির মুখে, অবশ্যই। আমরা 1 মিনিটের মধ্যে সময় আপনার কাছ থেকে জানি, তরুণদের নেতৃত্ব নিয়ে আপনার কি বলার আছে? রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার আশাটাকে কিভাবে দেখছেন? রাজনৈতিক প্ল্যাটফর্মে যে কেউ আসতে পারে, বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি যে কেউ, আপনি চাইলে আজকে আপনিও একটা দল গঠন করতে পারেন। এবং আমার মনে হয় এখন যেহেতু আমরা একটা ঐতিহাসিক জায়গার মধ্যে দিয়ে পার হয়েছি, একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনাকে কোনোভাবে একটা লাইটলি নেওয়ার কোনো চান্স নাই, একদমই সুযোগ নেই। এবং এখন উচিত শুধু একটা না, পারলে আরো 15টা রাজনৈতিক দল হওয়া উচিত, আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং তরুণদের সেখানে তরুণ হোক, বৃদ্ধ হোক, যে যত প্রকার হোক, মানে ইউ নিড অপশনস, ইউ নিড। যেমন এখানে তো একটা জনগোষ্ঠী আছে যারা পলিটিক্যাল, এবং পলিটিক্যাল হওয়াটাও কিন্তু একটা পলিটিক্স। সো এরা কোথায় যাবে, এরা কাকে ভোট দিবে? সো আমি তো মনে করি যে মানে গণতন্ত্রের মজাটাই তো এটা, যে লট অফ টিম,
মানে লোডস অফ টিমস এন্ড লোডস অফ অপিনিয়ন্স, এবং ওই জায়গায় একটা অর্থাৎ রাজনৈতিক সংস্কারের কথা আমরা বললেও আপনারা এখনো সেটি বিশ্বাস করতে হয়তো বা পারছেন না যে যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের সংস্কার করার পরও তারা পূর্বের অবস্থায় ফিরে যাবে না। এটা কিন্তু বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, এটা ব্যাপারটা হচ্ছে আমরা নেক্সট বাংলাদেশকে কিভাবে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ অপূর্ব জাহাঙ্গীর, অসংখ্য ধন্যবাদ সালেউদ্দিন সিফাত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন নিউজ আর এক্সট্রার সঙ্গে থাকুন, এটিএন নিউজের সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।